বিজয়ের মাসের আজকের বিকেলে প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতেই তোমাদের জন্য রয়েছে ৮ নম্বর সেক্টর সম্পর্কে কিছু তথ্য। মুক্তিযুদ্ধের সময় ৮ নম্বর সেক্টরের সীমানা ছিল কুষ্টিয়া ও যশোরের সমগ্র এলাকা, ফরিদপুর জেলার অংশবিশেষ খুলনা জেলার সাতক্ষীরা মহকুমা পর্যন্ত। এই সেক্টরের অধীনে সাবসেক্টর ছিল ৭টি। সেক্টর বাহিনীর সদস্য সংখ্যা ছিল ২,০০০ এবং গেরিলা সংখ্যা ছিল ৭,০০০। প্রথমে সেক্টরটিতে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন মেজর আবু ওসমান চৌধুরী এপ্রিলের ৭১ আগস্ট থেকে ৭১ পর্যন্ত, এবং এই সেক্টরের অধীনে সাবসেক্টর ছিল ৬টি। সেক্টর বাহিনীর সদস্য সংখ্যা ছিল ২,০০০ এবং গেরিলা সংখ্যা ছিল ৮,০০০। সেক্টরটিতে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন মেজর সিআর দত্ত। মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতার পর তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল। এবারে কথা বলছি তার সঙ্গে। আসসালামু আলাইকুম, বিজয় মাসের শুভেচ্ছা। কেমন আছেন স্যার? বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা বেতারের শিল্পী হিসাবে তো অবশ্যই ভালো আছি, জি, এবং ভালো থাকার যথেষ্ট কারণ আছে। এবারের বিজয় দিবস একটু ভিন্ন মাত্রায় এসেছে। অর্থাৎ ১৯৭১ সালে যারা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী ছিল এবং তাদের বিচার অনেক দিন বন্ধ করে রাখা হয়েছিল, সেই বিচারটি অবশেষে গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুর রক্ত আদর্শের উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা সেই বিচারটি শুরু করেছেন। এই আইনটি বঙ্গবন্ধুর সময় ১৯৭৩ সালে স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট চালু ছিল এবং সেই সময় বিচারও শুরু হয়েছিল। চিকন আলী নামে একজন ব্যক্তির ফাঁসিরও হুকুম হয়েছিল। কিন্তু ৭৫-এর পট পরিবর্তনের পরে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে এই আইনটি বন্ধ হয়ে যায়, এই আইনটি বাতিল করা হয়। ফলে সেই চিকন আলীরও ফাঁসি হয়নি এবং যুদ্ধ অপরাধীর অভিযোগে যাদেরকে জেলের কারাগারে রাখা হয়েছিল তাদেরকেও মুক্ত করে দেওয়া হয় এবং পরবর্তীতে তারা অনেকে মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রীও হয়েছে, নানান রকম ব্যাপার হয়েছে। কিন্তু ইতিহাস সবসময় সত্য কথা বলে। কিছু কিছু সময় জোর করে ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাখা যায়, কিন্তু ইতিহাস আবার মাথাচাড়া দিয়ে ওঠে, সত্য আবার উদ্ঘাটিত হয়। সেভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধীদের বিচার শুরু করেছেন এবং ইতিমধ্যেই আমি এনটিভির লক্ষ কোটি দর্শকদের, শ্রোতাদের জন্য বলছি যে আমরা কাদের মোল্লার ফাঁসি দেখেছি, আমরা সাকাও চৌধুরী মুজাহিদের ফাঁসি দেখেছি এবং আগামীতে যারা এরকম যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী থাকবে তাদেরও বিচার চলবে। কারণ হলো কি, যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, লাল সবুজের পতাকার দেশে যুদ্ধ অপরাধ যারা করেছে, মানবতার বিরোধিতা যারা করেছে, এমনকি দেশদ্রোহের কাজ যারা করেছে, দেশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, তাদের তো বেঁচে থাকবার কোনো কারণ নেই। বরঞ্চ আমি মনে করি যারা এই কাজটি করেছে তাদের তো যথোপযুক্ত শাস্তি হচ্ছে এবং হবে। অবশ্যই স্যার। এবং গতকাল আমরা উদযাপন করলাম আমাদের মহান বিজয় দিবস। আমি যদি স্যার একটু পেছন থেকে শুরু করি, যে ২৫শে মার্চ থেকে শুরু করে যেদিন ১৬ই ডিসেম্বর পর্যন্ত পৌঁছালো আমাদের দেশ, তো সেই দিনটির আসলে কথা আমি জানতে চাচ্ছি যে ১৯৭১ সালের সেই সময়টাতে আপনি ছিলেন, তখনকার যে বিজয় উল্লাস আপনি দেখেছেন অনেক কাছ থেকে। আসলে ১৭ই ডিসেম্বরের কথা, ১৭ই ডিসেম্বরের কথা কেমন ছিল সেই সময়টা? বা এটা তুমি জানতে চেয়েছো, এটি একটি যথার্থ প্রশ্নও বটে। আমি মনে করছি এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর দুটো দিক আছে।
একটি বিষয় হলো যে বাংলাদেশ বিজয় লাভ করেছে, জি এর যে আনন্দ সেটা তো জ্যামিতির কম্পাস কাঁটা দিয়ে মাপা যাবে না, অবশ্যই না। সেটা সমুদ্রের গভীরতা দিয়ে মাপা যাবে না, আকাশের বিস্তৃত নীলাভ শোভা দিয়েও মাপা যাবে না। এটা সত্যি একটা অনুভূতির ব্যাপার। এটি যে কি এর কোনো মাপ যন্ত্র নাই। জি অবশ্যই। তবে একটা বিষয় ছিল সেই ৭১-এর ১৭ই ডিসেম্বর, আমরা একদিকে আনন্দিত ছিলাম, কিছুটা বেদনাও ছিল যে বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফিরে আসেননি। তো এই একটি দুশ্চিন্তা এবং সত্যিকারভাবে বেদনা এটা ছিল। একই সাথে বেদনা ছিল যে আমরা অনেক মুক্তিযোদ্ধা হারিয়েছি, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য অনেক মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, অনেক বাবা তার স্ত্রীকে মাকে হারিয়েছে, অনেক সন্তানকে মা হারিয়েছে, বাবা হারিয়েছে তার সন্তান, ছেলে মেয়ে, শিশু হারিয়েছে তার মা বাবা। এই যে একটা ব্যাপার, এটি একটি বেদনাদায়ক। কিন্তু এই বেদনাকে ছাপিয়ে উঠেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিজয় উল্লাস পাওয়ার, যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, আমরা যুদ্ধ করেছি, তার ফসল পেয়েছি, এই আনন্দ সেই বেদনাকে অতিক্রম করে গিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। যদিও আমাদের সব সময় একটা ভাবনা ছিল এই সময় বঙ্গবন্ধু কখন আসবে, এটা কিন্তু একটা বাস্তবতা, সবার মনের মধ্যে এই চিন্তা। এই ১৭ই ডিসেম্বর আমরা এটি এরকমভাবেই আমরা কাটিয়েছি। আচ্ছা স্যার, আমরা আরও কথা বলবো, আরও অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। তবে যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, আমার বন্ধুরা একজন ফোন করেছে, ফোনটা নিয়ে আমরা আবারও আমাদের কথায় ফিরছি। নিশ্চয়ই। হ্যালো হ্যালো, আমি কেয়া। কেমন আছো? ভালো আছি। আচ্ছা বলো, কোন বিভাগটি তোমার পছন্দ? ভাষা ও ব্যাকরণ। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। কোন স্কুল? জ্যোতিষর উচ্চ বিদ্যালয়। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতা বাঙালির নাম কি? ক রামরাম বসু, খ রামমোহন রায়, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলে ফেলো ঝটপট। হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? লাইনটি কেটে গেছে। ঠিক আছে, আমি উত্তরটা বলে দিচ্ছি তোমাকে। সঠিক উত্তর ছিল খ রামমোহন রায়। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, আমি আশা বলতেছি। কেমন আছো? জি আপু, ভালো আছি। আচ্ছা বলো, তুমি কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আপু বিজয় মাস। কোন ক্লাসে পড়ছো আপু? ক্লাস 7। কোন স্কুল? গার্লস স্কুল। আচ্ছা, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, লিবারেশন ফাইটার্স প্রামাণ্য চলচ্চিত্রটির পরিচালক কে? ক জহির রায়হান, খ গীতা মেহতা, গ আলমগীর কবির। বলো। আপু অপশন গ আলমগীর কবির। উত্তর সঠিক। ৫০০ টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতীক ভাস্কর্য অঙ্গীকার কোথায় অবস্থিত? ক খুলনা, খ চাঁদপুর, গ গাজীপুর। বলো। আপু গাজীপুর। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে খ চাঁদপুর। জানা হলো। স্যার, কথা বলছিলাম আমরা মুক্তিযুদ্ধের সময়কার, সেই সময়টা নিয়ে আমরা জানছিলাম আপনার কাছ থেকে, সেই বিজয় উল্লাস নিয়ে কথা বলছিলাম। এবার স্যার জানবো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অগ্রণী ভূমিকা পালন করেছিল, তো সেই সম্পর্কে এবার একটু শুনবো আপনার কাছ থেকে। স্বাধীন বাংলা বেতার অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশ যুদ্ধে রত। জি, বাঙালিরা যুদ্ধ করছে তাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে পাওয়ার জন্য। কারণ পাকিস্তানিরা অপপ্রচার করছিল যে স্বাধীন বাংলা বেতার বা বাঙালিদের অনুষ্ঠান, রেডিও, এগুলো সব ভুয়া কথা, এটা ইন্ডিয়া করছে। কিন্তু এই স্বাধীন বাংলা বেতারই সেটা প্রমাণ করে দিয়েছে যে এটা বাংলাদেশের বেতার এবং বাংলাদেশের লোকেরাই অনুষ্ঠানগুলি করছে। এবং এই স্বাধীন বাংলা বেতারের বৈশিষ্ট্য ছিল এখানে বাংলা
ইংরেজি এবং উর্দুতে খবর প্রচারিত হতো। তারপরে নাটক মানে নাটিকা, তারপরে গান, কথিকা, তারপরে ধর্মীয় অনুষ্ঠান, তারপরে তোমার চরমপত্র। এটা দারুণ প্রভাব বিস্তার করেছিল বাংলাদেশের জনগণের মধ্যে। আর যে কথাটা না বললেই নয় যে স্বাধীন বাংলা বেতারকে মানুষ চিনত সঙ্গীতের মাধ্যমে। তাদের এবং তারা ওই 1 ব্যাটারি 2 ব্যাটারি রেডিও বালিশের তলায়, গাছের তলায়, ডালের তলায় রেখে রেখে শুনতো। এবং আমাদের মুক্তিযোদ্ধারা যারা রণাঙ্গনে অস্ত্র নিয়ে যুদ্ধ করছিলেন, এটি আমরা পরবর্তীকালে জেনেছি যে এই সঙ্গীতগুলোই ছিল তাদের রক্তের স্পন্দন। এবং তারা বলেছে যে আমরা যে যুদ্ধে যখন যেতাম তখন এই গানগুলি আমাদের রক্তকে, মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করেছে। এবং স্যার, আপনি কিভাবে আসলে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেছিলেন? এটা একটি দীর্ঘ প্রক্রিয়া, ইতিহাসের বিষয়। আমি একটু ছোট্ট করে শুনি। ছোট্ট করে ধরো, 1971 সালের 26শে মার্চ আমার বড় ভাইকে বাসায় হত্যা করে পাকিস্তানি বাহিনী। ছোট ভাইয়ের, বড় ভাইয়ের লাশ পাওয়া গেছে, ছোট ভাইয়ের লাশ পাওয়া যায়নি। 31শে মার্চ আমাকে চোখ বেঁধে, হাত বেঁধে 33 জনের সাথে জসকোটের বাগানে গুলির মধ্যে বেঁচে থাকার আমি ওখানে থাকি। তারপরে হাত বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল, 10-11 ঘন্টা লেগেছিল এগুলি খুলতে, দাঁত দিয়ে কাটতে। যাই হোক, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। এরপরে সেই জসকোটের থেকে দৌড়ানো, সেই দৌড়ানোটা ছিল ধরো তখন তারাবো নদী, ওখানে কাঁচপুর ব্রিজ হয়নি, ফেরিতে পার হতে হতো। তা আমরা ওখান থেকে নৌকায় এই তোমার জেনার্দি, চিনিশপুর, পারুলিয়া, কাপাসিয়া, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, কলমাকান্দা এইসব হয়ে ভারতের বাগমারা, তারপরে তোড়া ধুবড়ি হয়ে রবীন্দ্রনাথের বোলপুরের শান্তিনিকেতন, ঐতিহাসিক ফারাক্কাবাদ এইসব পেরিয়ে ট্রেনে আমরা শিয়ালদায় কলকাতা যাই। পরবর্তীতে 9 নম্বর সার্কাস এভিনিউ, এখানে আমাদের বাংলাদেশের হাই কমিশন এবং হোসেন আলী সাহেব তখন আমাদের বাংলাদেশের পক্ষে আনুগত্য প্রকাশ করেছেন। ওখানে যাওয়ার পরে মোস্তফা মনোয়ার যে বিখ্যাত চিত্রশিল্পী, উনি তখন আমাদের টেলিভিশনের প্রযোজক ছিলেন। ওনার সাথে দেখা হলে উনি বললেন যে এই টেলিফোনে কথা বলো। সিগারেটের প্যাকেটের মধ্যে কাগজ পড়েছিল, ওইটা লিখে দিলেন, আর এই ঠিকানায় যাও, ওখানে স্বাধীন বাংলা বেতার স্থাপন করা হবে। তখনও হয়নি, এই তারিখটা ছিল 22শে এপ্রিল। তারপরে ওখানে টেলিফোন করলাম, টেলিফোন ধরলো মোহাম্মদ আব্দুল জব্বার, সেই সময়কার মানে বাঙালিদের মধ্যে কিংবদন্তি শিল্পী। তাকে ছাড়া বাংলা সিনেমা গান হতো না, তার বাংলা গান ছাড়া বাংলা সিনেমা হতো না, যেভাবেই বলো। এবং ওনার গলা, ওনার সাথে আমার, উনি আমার সিনিয়র, কিন্তু ওনার সাথে আমার সখ্যতা, বন্ধুত্ব এমন পর্যায়ে যে মানে আজকে বলতেই হয়, উনি নিজেকে বলতেন যে উনি বঙ্গবন্ধু পুত্র, আর আমাকে বলতেন ভগবান পুত্র। বন্ধুত্বটা এইরকম। কখনো কখনো তার স্ত্রী আমাকে দোস্ত বলতো, আমি তাকে দোস্তানি বলতাম। তারপরে স্যার আপনি ওখানে গেলাম, যোগদান করলেন। ওখানে গেলাম, সংক্ষেপে বলছি, যাওয়াটা অত সোজা হয়নি, তবু গেলাম। এবং আমাকে মোহাম্মদ আব্দুল জব্বার বলেই দিয়েছিল যে যদি খুঁজে না পাও, একটা পাগড়িওয়ালা শিখকে, ওই যে হলুদ গাড়ি চালায়, ওরা শিখ পাঞ্জাবি, ওদেরকে বলবে যে সুচিত্রা সেন কা কোঠি কাহা, এই মুখস্থ আছে, আরও কিছু আছে। তো যাই হোক, অর্থাৎ তখন মানে নায়িকা সুচিত্রা সেন, উত্তম কুমার, খুব সাংঘাতিক ব্যাপার। তো সুচিত্রা সেনের বাড়ি আমাদের স্বাধীন বাংলা বেতারের 4টা বাড়ি আগে। তো ওটা বালিগঞ্জ সার্কুলার রোড, আমাদের 57/8। ওই স্বাধীন বাংলা বেতারে গেলাম। আব্দুল জব্বার খুব চিপচিপে পাতলা, আমিও তখন ওই রকম, এসে জড়িয়ে ধরল, দোতলা বিল্ডিং। ওখানে 25শে মে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অফিসিয়ালি কার্যক্রম সব কিছু শুরু হলো। তো এখন একটা কথা সংক্ষেপে বলি, তখনকার কিছু কিছু লিখিত গান আসতো, সেটা সুর হতো। যেমন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, এটি ভারতের কলকাতার গোবিন্দ হালদারের লেখা। আমাদের প্রয়াত সমর দাস, যিনি
মানে যুগান্তকারী কালোজয়ী সুরকার, উনি সুর করেছিলেন। স্যার আমরা কিন্তু ছোট ছোট করে গান শুনবো ছোট স্যার করে যেমন কথার মাঝে, ধরো- কিন্তু স্যার গানগুলো শুনবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা গান শুনছি। হ্যালো, হ্যালো, আমি শুভ। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ব্যাকরণ, ভাষা ও ব্যাকরণ। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় তালু দন্তমূলীয় উষ্ম ধ্বনিমূল ক তালিবস্য, খ দন্তেস্য, গ চ। বলো। ক কালিদাস। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বন্ধুতে বন্ধুতে ঝগড়া হয়েছে, বাক্যে বন্ধুতে বন্ধুতে কোন ধরনের কর্তা? ক মুখ্য, খ প্রযোজ্য, গ ব্যতিহার। এটাও জলদি বলে ফেলো। গ ব্যতিহার। নিলাম, এই উত্তরটাও সঠিক। 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? হ্যাঁ। আচ্ছা, যাচ্ছি। মুনির চৌধুরী ও চার্লস ফার্গুসন রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি? ক লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, খ সিনট্যাকটিক স্ট্রাকচারস, গ ফোমেন্স অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বলো। গ ফেনিমস অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। নিলাম, উত্তর সঠিক। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ। জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? যে ছবির গ্যালারি বিভাগ। তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি লিখেছিলেন, তার নাম কি? ক পাবলো নেরুদা, খ এলেন গিন্সবার্গ, গ রবার্ট ফরেস্ট। বলো। খ এলেন গিন্সবার্গ। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ছবির এই স্মৃতিস্তম্ভটির নাম কি? ক অঙ্গীকার স্মৃতিস্তম্ভ, খ বিজয় বাংলা স্মৃতিস্তম্ভ, গ তেজশ্রী স্মৃতিস্তম্ভ। বলো। ক অঙ্গীকার স্মৃতিস্তম্ভ। আচ্ছা, নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ তেজশ্রী স্মৃতিস্তম্ভ। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি মেহতা। কোন ক্লাসে পড়ছো? কোন স্কুল? ক্লাস 9। কোন স্কুল? আচ্ছা, বলো কোন। খুব ভালো, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ভাসু বিহার কোন জেলায় অবস্থিত? ক কুমিল্লা, খ বগুড়া, গ সিলেট। বলো। কুমিল্লা। তুমি বলেছো কুমিল্লা। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে খ বগুড়া। জানা হলো। স্যার আপনার কাছে ফিরে আসি। আমরা গান শুনতে চাইছিলাম, এবার ছোট্ট করে যদি গান শুনতাম, কিছু গান সেই সময় আপনারা যেই গানগুলো গাইতেন, খুব ছোট্ট ছোট্ট মানে করে শুনি। ধরো তখন তো অনেক গান তৈরি হয়েছে, যেমন এই গানটা সবাই জানে মানুষে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। এটা সমর দাসের সুর, জি। গোবিন্দ হালদারের লেখা। তারপরে ধরো এই গানটা, সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে, কে কে কে, এইয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। এটা মোকসেদ আলী শাহ, তিনি নিজেও একজন নামকরা লালন গীতের শিল্পী এবং এখন নেই, প্রয়াত। উনিও স্বাধীন বাংলা বেতারের শিল্পী, শুরু করেছেন উনি। তো এরকম অসংখ্য গান আছে তোমার। যেমন ধরো সুকান্তের লেখা, অজিত রায়ের সুর, হে মহামানব
একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এই যে গান, এর মানে এটার একটা পটভূমি আলাদা আছে, যে তখন বঙ্গবন্ধু আমাদের কাছে নেই, আমাদের সামনে নেই, তার আদর্শ, তার মানে বক্তব্য, ভাষণ, এইসব নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সব শেষ স্যার যদি বলি যে 16 ডিসেম্বরে সব শেষ কোন গানটি আপনারা গেয়েছিলেন? এটা হলো সব শেষ গান এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম গান। জি, এটি হলো আমাদের বাংলাদেশের শহীদুল ইসলামের লেখা, সুজি হোসেনের সুর করা। আচ্ছা, একটু শুনি স্যার। বিজয় নিশান উড়ছে ওই, উড়ছে উড়ছে উড়ছে, বিজয় নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে উড়ছে উড়ছে, বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে। এই যে গান, এটা তোমার শহীদুল ইসলাম সাহেব এক লাইন দু লাইন লিখতেছেন, সুজিওদা এক লাইন দু লাইন করে সুর করছেন। যে শিল্পীরা যারা আছে, স্বাধীন বাংলা বেতার সম্পর্কে তোমাদের একটা ধারণা স্পষ্ট করে দিতে চাই, যে যন্ত্রের কোনো সমারোহ ছিল না, জি একেবারেই না। একটি মাইক্রোফোন, তার পিছনে 20 জন 25 জন শিল্পী যে যখন আছে দাঁড়িয়ে যাচ্ছে, এবং একটি হারমোনিয়াম, এক জোড়া তবলা, একটি বাঁশি, বেহালা পরবর্তীতে দুটো হয়েছিল, এই আর কি জিনিস। মোটামুটি ছিল হচ্ছে রেকর্ডিং সিস্টেমটা, ঠিক এরকম করে রেকর্ডিং হতো। স্যার আপনার সঙ্গে তো আপনি বললেন যে অনেকেই গান গাইতো। হ্যাঁ, আমার আগেই বলেছি মোহাম্মদ আব্দুল জব্বারের কথা, তারপরে কল্যাণী ঘোষ, মলয় কুমার গাঙ্গুলি, সর্দার আলাউদ্দিন আহমেদ নেই, আসলে তারপরে স্যার আসলে 1971 সালে আমরা যে অনেকের কথাই আমরা শুনেছি ইতিমধ্যে। স্যার আজ আসলে কথা বলতে অনেক ভালো লাগছিল। আসলে মুক্তিযুদ্ধের কথা আমরা যতই বলি না কেন, কথা বলি, ইতিহাস বলি, শুনে শেষ করতে পারবো না, আসলে আগ্রহটা ততই বেড়ে যায়। এবং 1971 সালে আমরা জানি যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আপনাদের মতো কণ্ঠ সৈনিকদের আমরা কখনোই ভুলতে পারবো না। স্যার আপনি ভালো থাকবেন। একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, ভালো থাকবেন আপনি। না, এখানে একটা কথা বলা দরকার, জি, যে আগামী প্রজন্ম যারা তরুণ, অর্থাৎ তারা জানছে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনার মাধ্যমে। স্যার আমরা একেবারে এমন তো কোনো কথা নেই। জি স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।